ওয়ার্ডে কাজ করব তখন আমরা প্রায়ই এরকম পেশেন্ট পাবো যে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা ব্রেথলেসনেস হচ্ছে। এই শ্বাসকষ্টের বা ব্রেথলেসনেস এর মূল যে মেকানিজম, বেসিক মেকানিজম হচ্ছে হাইপোক্সিয়া। বুঝতে পেরেছো? যে কোনো কারণেই হোক না কেন, সেটা হতে পারে লাং কজ, হতে পারে হার্ট কজ, হতে পারে আদার কজ, ব্রেথলেসনেস, কিন্তু তার বেসিক যে মেকানিজম, এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে হাইপোক্সিয়া। আমি আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে হাইপোক্সিয়া ইজ দ্য মেইন কজ ফর ব্রেথলেসনেস। এটা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে তোমার লাং এর জন্য, যেমন একটা পেশেন্ট যার অ্যাজমা, তার লাংয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, সিওপিডি হয় বা ব্রঙ্কাইটিস হয়, হ্যাঁ, বা আদার কিছু লাং ডিজিজ আছে যেখানে লাংয়ে ইম্পেয়ার্ড অক্সিজেনেশন হয়, তাই না? তাহলে এই ইম্পেয়ার্ড অক্সিজেনেশনের ফলে কি হয়? হাইপোক্সিয়া হয়। ঠিক আছে। আবার যার হার্ট ফেলিয়ার বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, হ্যাঁ, ওর ক্ষেত্রে কি হয়? ওর ক্ষেত্রে হচ্ছে অ্যালভিউলার ইডেমা হয় বা লাংয়ে ইডেমা হয়। হ্যাঁ, যখন লাংয়ে ইডেমা হয় তখন কিন্তু সেম জিনিসটা ঘটে, ইম্পেয়ার্ড অক্সিজেনেশন হয় অ্যাট লাংয়ে, আলটিমেটলি হচ্ছে হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়া হয়ে কিন্তু ব্রেথলেসনেস হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশন জেনে নেই। এগুলো তোমাদেরকে উম ধরা হতে পারে হচ্ছে যখন তোমাদের স্যার ম্যাডামরা তোমাদেরকে ভাইবা নিবে, তখন এই জিনিসগুলো ধরতে পারে যে হোয়াট ইজ হাইপোক্সিয়া, হোয়াট ইজ হাইপোক্সিমিয়া, হোয়াট ইজ অ্যানক্সিয়া। এই তিনটা টার্ম তোমাদের ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ হাইপোক্সিয়া, হোয়াট ইজ হাইপোক্সিমিয়া, হোয়াট ইজ অ্যানক্সিয়া। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি যে হাইপোক্সিয়া। ঠিক আছে। সেটা হচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে যে যখন তোমার অক্সিজেন, যখন অ্যাট দ্য লেভেল অফ, হ্যালো, টিস্যু লেভেলে যখন অক্সিজেন কমে যাবে বা অর্গানে যখন অক্সিজেন কমে যাবে, সেটাকে বলবো আমরা হাইপোক্সিয়া। এখানে বলা আছে দ্য কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ অ্যান ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অক্সিজেন টু দ্য টিস্যু। হ্যাঁ, এটাই হচ্ছে হাইপোক্সিয়া। তাহলে হাইপোক্সিয়া আর হচ্ছে হাইপোক্সিমিয়া, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি দেখো। হাইপোক্সিয়া আমরা বলে ফেলাম, আর যখন রিডিউসড অক্সিজেন ইন দ্য ব্লাড, সেটা হচ্ছে হাইপোক্সিমিয়া। যখন ব্লাডে যখন অক্সিজেন কম থাকবে, আমরা তাকে বলবো হচ্ছে যখন ব্লাড থেকে যখন একটা অর্গানে বা টিস্যু লেভেলে যখন কম থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে হাইপোক্সিয়া। তাহলে হাইপোক্সিয়া, হাইপোক্সিমিয়া আমরা জেনে ফেললাম। নেক্সট হচ্ছে অ্যানক্সিয়া। অ্যানক্সিয়া মানে কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। যখন ব্লাডে যখন কমপ্লিট অ্যাবসেন্স অফ অক্সিজেন থাকবে, তখন সেটাকে আমরা বলবো অ্যানক্সিয়া। তাহলে আমরা হাইপোক্সিয়া জানলাম, ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অক্সিজেন, আর হচ্ছে হাইপোক্সিমিয়া জানলাম যখন সেটা হবে ব্লাডে, হাইপোক্সিমিয়া। আর অ্যানক্সিয়া হচ্ছে কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। ঠিক আছে। হাইপোক্সিয়া আমরা কয় ভাগে ভাগ করতে পারি ব্রডলি, বা হ্যাঁ, যখন আমরা ওনার পেশেন্টকে এনকাউন্টার করি, তখন আমরা এই 4 টাইপস অফ হাইপোক্সিয়া আমরা ইউজুয়ালি দেখতে পাই। তাছাড়া আদার টাইপস অফ হাইপোক্সিয়া আছে, কিন্তু আমাদের জন্য এই 4 টাইপসটা ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে হাইপোক্সেমিক হাইপোক্সিয়া বা হাইপোক্সিক হাইপোক্সিয়া। নাম্বার টু হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। নাম্বার থ্রি হচ্ছে ইসকেমিক হাইপোক্সিয়া। নাম্বার ফোর হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে হাইপোক্সিক অর হাইপোক্সিমিক হাইপোক্সিয়া। নাম্বার টু হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। নাম্বার থ্রি হচ্ছে ইসকেমিক, এটা একটা নাম হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া। আর নাম্বার ফোর হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। বুঝতে পেরেছ? তাহলে এখানে ছোট করে দেখো যে ও বলতে যাচ্ছে যে, আচ্ছা নেক্সট স্লাইড রাখি কি, তুমি কি আইটা নেক্সট স্লাইডে যাও। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট যেটা বলতে চাচ্ছি, দেখো হাইপোক্সিক হাইপোক্সিয়া বা হাইপোক্সিমিক হাইপোক্সিয়া। আচ্ছা, এটা সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দেই। সাপোজ কেউ একজন মাউন্ট এভারেস্টে
উঠতে চায়, ঠিক না? কোনো একজন শেরপা মাউন্ট এভারেস্টে উঠতে যাচ্ছে, বা কোনো একটা হাই হিলে, হ্যাঁ, বা কোনো পাহাড়ের উপরে উঠতে চাচ্ছে। যত আস্তে আস্তে উপরে উঠবে, আমার বাতাসের বা এয়ার অ্যাটমসফেরিক কিন্তু অক্সিজেন লেভেলটা কমতে থাকবে। মানে আমি যে অক্সিজেনটা করব ইনহেল করব সেটার সেটার মধ্যে কিন্তু অক্সিজেনের অ্যামাউন্টটা কম। তো সে যত আস্তে 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 উপরে উঠতে থাকবে, তত কিন্তু এয়ারে বা বাতাসে অক্সিজেন লেভেলটা কম থাকার কারণে সে যে ইন্সপায়ার করছে বাতাস, সেখানে কিন্তু অক্সিজেনটা কম নিচ্ছে সে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? এর ফলশ্রুতি হচ্ছে যে ব্লাডে কিন্তু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে, ঠিক না? ব্লাডে পার্শিয়াল প্রেশার অক্সিজেনটা কমে যাচ্ছে। অথবা আরেকটা তোমাকে এক্সাম্পল দিই, একটা আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু পেশেন্টের কোনো অ্যানিমিয়া নেই। আমি বলতে চাচ্ছি পেশেন্টের কোনো হিমোগ্লোবিনের সমস্যা নেই, বা পেশেন্টের শরীরে কিন্তু, তো আমরা যেটা বলছিলাম যে কতটা টাইপস অফ হাইপোক্সিয়া ইউজুয়ালি হচ্ছে আমরা 4 টাইপস পাই এনকাউন্টার করি দ্য ওয়ার্ল্ড। ওকে, এর মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে হাইপোক্সিয়া আর হাইপোক্সিমিক হাইপোক্সিয়া, নাম্বার 2 হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া, নাম্বার 3 হচ্ছে যে তোমার স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া আর ইসকেমিক হাইপোক্সিয়া, নাম্বার 4 হচ্ছে সাইটোটক্সিক হাইপোক্সিয়া। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, খুবই সহজ। নাম্বার 1 হচ্ছে আমি যেটা বলছিলাম হাইপোক্সিক হাইপোক্সিয়া, যে এক্সাম্পল দিচ্ছিলাম যে সাপোজ কেউ যদি হাই অ্যালটিটিউড অথবা হাই মাউন্টেন বা এভারেস্টে উঠতে চায় কোনো শেরপা, তাহলে তার কিন্তু আস্তে আস্তে সে যত উপরের দিকে উঠবে তত বাতাসে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু কম থাকে, যত উপরে উঠতে থাকবে। তার মানে সে যত শ্বাস নিবে কিন্তু সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে কিন্তু অক্সিজেন তার কিন্তু ব্লাডে আসছে না, ঠিক না? হ্যাঁ, অথবা একটা অ্যাজমার পেশেন্ট, একটা সিওপিডির পেশেন্ট, তার যে একটা সিওপিডি পেশেন্ট, অ্যাজমার পেশেন্ট যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, এই জন্য কিন্তু সে অ্যাটমসফিয়ার থেকে কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার সে ব্লাডে নিতে পারছে না। আলটিমেটলি আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে যে তার ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাচ্ছে, যদিও পেশেন্টের অ্যানিমিয়া নেই, দ্যাট মিনস যদিও পেশেন্টের হিমোগ্লোবিন নর্মাল, যদিও পেশেন্টের সিস্টেমিক সার্কুলেশন ইনট্যাক্ট বা ওকে, বা তার ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম নেই, যদিও পেশেন্টের অক্সিজেন ইউটিলাইজেশন ক্যাপাসিটি ভালো, তারপরেও কিন্তু তার হাইপোক্সিয়া হচ্ছে বিকজ তার ব্লাডের পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমে যাচ্ছে। কিছু আমরা দেখো কজ দেখো, আমরা কজ গুলো এখানে বলেছি। আমরা ফার্স্টে দেখো তার ডেফিনেশন দেখো, ইনসাফিসিয়েন্ট টিস্যু oxygenation arising from an abnormal reduction in the partial pressure of oxygen in arterial blood। তার মানে বোঝা যাচ্ছে যে আর্টেরিয়াল ব্লাডে কিন্তু বা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কিন্তু কম থাকার কারণে ইনসাফিসিয়েন্ট টিস্যু অক্সিজেনেশন হচ্ছে। কারণ আমরা ইনসাফিসিয়েন্ট টিস্যু অক্সিজেনেশনটাকে আমরা বলেছি হাইপোক্সিয়া, ঠিক আছে? এর মূল কারণ হচ্ছে অ্যাবনর্মাল রিডাকশন ইন দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন আর্টেরিয়াল ব্লাড, ঠিক আছে? ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে যাচ্ছে। নাম্বার 1 যেটা কজ আমরা বলে লেখা আছে দেখো, যে বলা হয়েছে পালমোনারি ডিজিজ বা যে কোনো রেসপিরেটরি থিকেনিং হয়, যে প্রবলেম হয়, হ্যাঁ, এই এক্সাম্পল গুলো তোমার দেখো। তারপরে হচ্ছে হাইপোভেন্টিলেশন হতে পারে। হাইপোভেন্টিলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে যদি কোনো কারণে কোনো পেশেন্টের, হ্যাঁ, রেসপিরেটরি যে ড্রাইভ কমে যায়, রেসপিরেটরি ড্রাইভ বলতে সে যদি ঠিক মতো শ্বাস নিতে না পারে, লাইক কোনো যদি পেশেন্টের যদি প্যারালাইসিস হয়, রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়, বা ফ্রেনিক নার্ভ পলসি হয়, বা যদি ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কিন্তু সে ঠিকভাবে শ্বাস নিতে পারবে না, আমরা তাকে বলছি হাইপোভেন্টিলেশন। আবার সেকেন্ড পয়েন্টে দেখো ভিকিউ মিসম্যাচ, ভিকিউ হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন রেশিও মিসম্যাচ। মানে সাপোজ পারফিউশন সাপোজ ঠিক আছে, পারফিউশন বলতে বোঝাচ্ছি যে লাঙে ব্লাড সাপ্লাই ঠিক আছে, যদি কোনো কারণে ভেন্টিলেশনের প্রবলেম হয়, ভেন্টিলেশন বলতে বোঝাচ্ছি অ্যাটমসফিয়ার থেকে কোনো কারণে যদি অক্সিজেনটা যদি
ব্লাডে না আসতে পারে, হতে পারে অ্যাজমার কারণে, হতে পারে সিওপিডির কারণে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কারণে, অ্যালভিওলার ইডেমা বা হার্ট ফেলিয়ারের কারণে, তাহলে কিন্তু ভিকিউ মিসম্যাচ হচ্ছে। তারপরে দেখো যে ভেনাস আর্টেরিয়াল শান্ট, হ্যাঁ, তারপরে লাস্টে হচ্ছে এক্সট্রিনসিক কজ লাইক হাই অ্যালটিটিউড। হাই অ্যালটিটিউড কিন্তু আমি ফার্স্টে এক্সাম্পল দিয়েছি, যদি কেউ উপর দিকে উঠতে থাকে তাহলে হাই অ্যালটিটিউডে তোমার কি হবে, সে ওখানে সাফিসিয়েন্ট অক্সিজেন নাই, সে যতই শ্বাস নেওয়ার চেষ্টা করুক না কেন, আলটিমেটলি বাতাস থেকে অক্সিজেনটা ব্লাডে লেস অ্যামাউন্টে আসছে, যদিও তার লাং ভালো, কিন্তু যদিও তার লাং ভালো তারপরও কিন্তু বাতাস, যেহেতু বাতাসে অক্সিজেনটা কম, এই জন্য তার আলটিমেটলি পার্শ্বের প্রেশার অক্সিজেন ইন দ্য ব্লাড বা আর্টারিতে কমে যাচ্ছে। দেখো লাস্টের আগে একটা কথা দেখো, ভেনাস আর্টেরিয়াল শান্ট। ভেনাস আর্টেরিয়াল শান্ট, আচ্ছা তোমাদের কি কারো আইডিয়া আছে হোয়াট ইজ শান্ট? তোমার কেউ আমাকে হেল্প করতে পারো যে হোয়াট ইজ শান্ট? শান্ত হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ক্রস করে, মানে টেলিপোর্ট টাইপের এরকম কিছু চলে যাচ্ছে। পরে কি দেখি, ভেনিউল, ভেইনস, দিস ইজ দ্য নর্মাল আর্কিটেকচারাল সিস্টেম, তাই না? কিন্তু যদি কোনো কারণে এখানে কোনো বাইপাস হয়, বাইপাস বলতে বোঝাচ্ছি আমার যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হয়, এক্সচেঞ্জ ভেসেলে, তাই না? ভেসেল আমরা মেইন, আমরা কি ছিল তোমাদের ক্লাস নিয়েছি টাইপস অফ ভেসেল, তাই না? হ্যাঁ, এখানে এক্সচেঞ্জ ভেসেল কোনটা ছিল বলতো? ক্যাপিলারি। ক্যাপিলারি, ভেরি গুড। তো এখানে সাপোজ কেউ যদি কোনো কারণে যদি এই যে টোটাল যে সার্কিট আমি বললাম যে আর্টারি, আর্টেরিয়াল, মেট্রো আর্টেরিয়াল, ক্যাপিলারিজ, তারপরে হচ্ছে ভেনিউলস, ভেইনস, যদি এখানে কোনো বাইপাস হয়, বাইপাস বলতে বোঝাচ্ছি যে সাপোজ কোনো আর্টারি ভেনাস অ্যাবনর্মালিটির কারণে যদি ব্লাড যদি ভেইন ক্যাপিলারি না হয়ে যদি ভেইনে যায়, বুঝতে পারছো? সাপোজ সেখানে কোনো ক্যাপিলারি নেই, কিন্তু ব্লাড গুলো, হ্যাঁ, আর্টারি থেকে সরাসরি ভেইনে যাচ্ছে, মানে আর্টারি ভেনাস একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন সৃষ্টি হয়েছে, যেখানে ভেইনটা ক্যাপিলারিটাকে বাইপাস করা হচ্ছে, তাহলে কি হবে? তাহলে ব্লাড কিন্তু আর্টারি থেকে ভেইনে ঠিকই যাচ্ছে, কিন্তু যেহেতু ব্লাডটা ক্যাপিলারি যাচ্ছে না, ব্লাড ইজ বাইপাসিং দ্য এক্সচেঞ্জ জোন, এক্সচেঞ্জ ভেসেল, আলটিমেটলি কি হচ্ছে না, সেখানে অক্সিজেনেশনটা হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে পারছে না, তাই না? এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ছিল, যে কোনো কারণে সাপোজ লাংসে এরকম মাঝে মাঝে শান্ট হয়, যে লাংসের যে অ্যালভিওলাসের চারপাশে যে ক্যাপিলারি গুলো থাকে সেখানে তো আমার কি অক্সিজেশন হয়, এবং কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাসের ব্লাড থেকে আসে। কোনো কারণে যদি লাংসে যদি শান্ট হয়, বা সরাসরি আর্টারি থেকে ব্লাডটা যদি ভেইনে চলে যায়, ভেইন থেকে ব্লাড যদি আর্টারি চলে যায়, তাহলে কিন্তু সে কিন্তু অক্সিজেন ঠিক মতো হতে পারছে না, ঠিক না? এটাকে আমরা বলছি শান্ট। তাহলে হাইপোক্সি, হাইপোক্সিটা বোঝা গেল। নেক্সট যাও, নেক্সট হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। এটা খুবই সহজ, সেটা হচ্ছে যে অ্যানিমিয়া মানে কি, যার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম, বা যার আরবিসি কম, বা যার আরবিসি আছে কিন্তু আরবিসির তার কোয়ান্টিটিভ কম হতে পারে, তার হচ্ছে কোয়ালিটিটিভ তার হিমোগ্লোবিন কম হতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন সাপোজ একটা পেশেন্ট, সাপোজ অ্যানিমিক পেশেন্ট, অ্যানিমি বলতে বোঝাচ্ছি যে তার হিমোগ্লোবিন কোনো কারণে হতে পারে কোয়ালিটিটিভ, হতে পারে কোয়ান্টিটিভ। হ্যাঁ, যেমন কিছু কিছু হিমোগ্লোবিন আছে যাদের সাথে অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটি খুব বেশি, যেমন হিমোগ্লোবিন এফ, যারা অক্সিজেনটাকে খুব, যাদের যাদের প্রতি অক্সিজেন অ্যাফিনিটি খুব বেশি, যেমন ফিটাল হিমোগ্লোবিন। হ্যাঁ, এরকম যদি হিমোগ্লোবিন থাকে, তাহলে ব্লাডে যতই অক্সিজেন থাক না কেন, যেহেতু হিমোগ্লোবিনটা সে কি করবে, অক্সিজেনটাকে নিজের সাথে বাইন্ড করে রাখবে, আটকে রাখবে, সে কিন্তু অর্গানে গিয়ে বা টিস্যু লেভেলে গিয়ে কিন্তু সে অক্সিজেনটাকে রিলিজ করবে না, ডিউ টু হাই অ্যাফিনিটি। আমরা অক্সিজেন হিমোগ্লোবিন যে ডিস্ট্রিবিউশন কার্ভে আমরা দেখেছি, তাই না? তো এখানে কি হয়, অ্যানিমিক হাইপোক্সিয়াতে কি হয়, এখানে ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা মেনটেন হয় ঠিকই, কিন্তু যেহেতু পেশেন্টের অ্যানিমিয়া আছে, হিমোগ্লোবিনটা কমে গিয়েছে, এই জন্য, হ্যাঁ, হিমোগ্লোবিনের কাজ কি, লাংস থেকে অক্সিজেনটাকে
বাইন্ড করে নিয়ে এসে সে অর্গানে যায়, টিস্যুতে গিয়ে সে রিলিজ করে। এটাই হচ্ছে হিমোগ্লোবিনের কাজ, তাই না? এখন সাপোজ ব্লাডে পাশের পেশার অক্সিজেন ঠিক আছে, কিন্তু হিমোগ্লোবিন যদি কমে যায়, তাহলে যে অক্সিজেনটা তো হিমোগ্লোবিন দিয়েই ক্যারি হয়, আমরা জানি, ঠিক না? আমরা জানি যে মোস্ট অফ দ্য অক্সিজেন হিমোগ্লোবিন সাথে বাইন্ড করেই তোমার ব্লাডে ক্যারি হয়, কিন্তু তাহলে তো সেই ক্যারিয়ার যে প্রোটিন বা হিমোগ্লোবিন, সে তো ঠিক মতো না কাজ করে, তার যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু পাশের পেশার অক্সিজেন যতই ঠিক থাকে না কেন, টিস্যু লেভেলে অক্সিজেনেশন কমে যাবে। এটাই বলা হচ্ছে, দেখো ডেফিনেশন দেখো, this is insufficient tissue oxygenation arising from a decreased oxygen carrying capacity of the blood, that means decrease the hemoglobin of the blood। বুঝতে পেরেছো? ইন দ্য ফেস অফ নর্মাল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ঠিক আছে, তুমি যদি সরাসরি যদি বলতে পারো ডিউ টু ডিক্রিজ দ্য কোয়ান্টিটেটিভ অর কোয়ালিটেটিভ, ডিউ টু কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড, অথবা বলতে পারো যে ডিউ টু অ্যানিমিয়া, সেটাও বলতে পারো। তাহলে দেখো কজ, দেখো ফার্স্টে যেটা বলেছে যে সিভিয়ার ক্রনিক অ্যানিমিয়া বা সিভিয়ার অ্যানিমিয়া। যদি সিভিয়ার অ্যানিমিয়া হয়, যদি যদি সিভিয়ার অ্যানিমিয়া হয়, তাহলে কিন্তু পার্শ্ব প্রেশার অক্সিজেন যতই থাক না কেন, হ্যাঁ, আমার কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, কার্বক্সি হিমোগ্লোবিন হয়, ঠিক না? ইন দ্য প্রিফারেন্স টু অক্সিহিমোগ্লোবিন। আমরা জানি যে কার্বন মনোক্সাইডের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি, হ্যাঁ সরি, হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি, মোস্ট প্রবাবলি 6 টাইমস মোর, যত তোমার মনে পড়ে 6 গুণ বেশি তোমার নর্মাল অক্সিজেনের চেয়ে, ঠিক না? এবং সে কি করে, সে যখন কার্বন মনোক্সাইড লেভেলটা ব্লাডে বেড়ে যায়, তখন কার্বন মনোক্সাইডটা অক্সিজেনের সাথে বাইন্ড করে ফেলে। যখন বাইন্ড করে ফেলে, হ্যাঁ, তখন কিন্তু হিমোগ্লোবিনের যদি স্ট্রাকচার দেখো, তোমরা এর আগে পড়েছো যখন তোমরা ব্লাড পড়েছো, আহ, সেখানে হচ্ছে যে ফেরাস ফর্মে থাকার কথা, ফেরাস ফর্মে না থেকে যদি অক্সিডাইজ বা ফেরিক ফর্মে থাকে, +3 যেটা আমরা বলছি, তাহলে কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তার কমে যাচ্ছে, কার? হিমোগ্লোবিনে। তাহলে হচ্ছে এখানে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমার কারণে আমার অ্যাট দ্য লেভেল অফ টিস্যু লেভেলে অক্সিজেশন কমে যাচ্ছে, যদিও আমার ব্লাড সার্কুলেশন ঠিক আছে, যদিও আমার, আবার বলছে যে তাহলে অ্যানিমিক হাইপোক্সিয়ার ফার্স্ট যেটা কজ আমরা বলেছি যে সিভিয়ার অ্যানিমিয়া। ওকে, অ্যানিমিয়া মানে হচ্ছে, আমরা অ্যানিমিয়া ডেফিনেশন জানি, কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ যদি ডেফিসিয়েন্সি হয় অফ হিমোগ্লোবিন। এখানে আমি কার্বন মনোক্সাইড পয়জনিং বলতে বোঝাচ্ছি বিভিন্ন ভাবে কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, হ্যাঁ। যেমন আমার গাড়ির যে এক্সস্ট যে পাইপ দিয়ে যেটা গ্যাসটা বের হয়, হ্যাঁ, সেটা কিন্তু কার্বন মনোক্সাইড থাকে, ঠিক না? কার্বন মনোক্সাইড কখন হয়? যখন ফুয়েল, যখন বা তেল বা অ্যানিমিক হাইপোক্সিয়ার নাম্বার ওয়ান কজ ছিল হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। অ্যানিমিক হাইপোক্সিয়া কি জিনিস? যেখানে হচ্ছে ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা মেনটেন হচ্ছে, কিন্তু অ্যানিমিয়ার কারণে, অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের কারণে, হিমোগ্লোবিন কম থাকার কারণে, হ্যাঁ, বা অক্সিডাইজ হিমোগ্লোবিনের কারণে সেই অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষমতাটা হিমোগ্লোবিনের কম থাকার কারণে টিস্যু লেভেলে হাইপোক্সিয়া হচ্ছে। এটার সেকেন্ড যে কারণ ছিল সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড পয়জন। কার্বন মনোক্সাইড পয়জন জিনিসটা কি? আমরা জানি যে হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের একটা অ্যাফিনিটি আছে, কিন্তু অক্সিজেনের চেয়েও কার্বন মনোক্সাইডে 5 to 6 টাইমস বেশি অ্যাফিনিটি কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের প্রতি। যেহেতু কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি অক্সিজেনের চেয়েও বেশি হিমোগ্লোবিনের প্রতি, যখন ব্লাডের কোনো কারণে কার্বন মনোক্সাইডটা বেড়ে যায়, তখন সেই বাইন্ডিং যে সাইট গুলো আছে হিমোগ্লোবিনের, সেখানে কার্বন মনোক্সাইডটা বাইন্ড করে যায়। বাইন্ড করে যাওয়ার কারণে আর অক্সিজেন বাইন্ড হতে পারে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে হিমোগ্লোবিন কিন্তু ঠিক আছে, হিমোগ্লোবিনের অ্যামাউন্ট ঠিক আছে, এখানে ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা মেনটেন হচ্ছে, কিন্তু যেহেতু কার্বন মনোক্সাইডটা সে অক্সিজেনের যে বাইন্ডিং সাইট ছিল, অক্সিজেনের যেখানে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হওয়ার কথা ছিল, সেখানে অক্সিজেনটা বাইন্ড না হয়ে কার্বন মনোক্সাইডটা বাইন্ড হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমার হাইপোক্সিয়া হচ্ছে। সেটাকে আমি অ্যানিমিক হাইপোক্সিয়া বলছি। নাম্বার 3 হচ্ছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন এখানে বলা হচ্ছে মেথ হিমোগ্লোবিন। মেথ হিমোগ্লোবিন হচ্ছে যে মানে অক্সিডাইজড হিমোগ্লোবিনকে বলা হয় মেথ হিমোগ্লোবিন। হ্যাঁ, আমরা কি জানি যে আহ, আমাদের আচ্ছা, তাহলে এই অ্যানিমিক হাইপোক্সিয়ার
যেটা হচ্ছে যে লাস্টের যেটা কারণ ছিল অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, লাইক হচ্ছে অক্সিডাইজড হিমোগ্লোবিন, সেটা বলছিলাম আমরা। আমরা ইউজুয়ালি কি জানি যে হিমোগ্লোবিনের যে আয়রনটা থাকে সেটা হচ্ছে ফেরাস আয়রন +2, যেখানে যদি ফেরাস আয়রনটা যদি অক্সিডাইজ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফেরাস না হয়ে ফেরিক আয়রন হয়। সেই ফেরিক আয়রনে কিন্তু হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার ক্ষমতা কিন্তু নট লাইক ফেরাস। তাহলে এটাও হচ্ছে একটা অ্যানিমিক হাইপোক্সিয়ার কজ। নেক্সট স্লাইডে যাও, নেক্সট স্লাইডে যাও, এগুলো তোমরা বুঝবে। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে যেটা পড়লাম সেটা হচ্ছে হাইপোক্সেমিক হাইপোক্সিয়া, সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া, থার্ড দেখো এটা হচ্ছে ইসকেমিক হাইপোক্সিয়া, এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। ঠিক আছে, তোমাদেরকে সহজ এক্সাম্পল দেই যে এখন মনে করো যে ব্লাডে ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, ব্লাডে হিমোগ্লোবিনও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কোনো কারণে আমার সাপ্লাইং একটা ভেসেল বা আর্টারিতে স্টেনোসিস হয়ে আছে, অবস্ট্রাকশন হয়ে আছে, ঠিক আছে, বা আমার সার্কুলেশনটা ঠিক মতো মেনটেন হচ্ছে না ডিউ টু হার্ট ফেলিওর বা আদার কজ, তাহলে আমার যদিও ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, ব্লাডে অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন বা দ্য দ্য ক্যাপাসিটি অফ ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য হিমোগ্লোবিন সেটা ঠিক আছে, তারপরেও কিন্তু যেহেতু আমার হিমোগ্লোবিনটাকে পৌঁছে দেওয়ার জন্য তো আমার ব্লাড সার্কুলেশনটা ইনট্যাক্ট থাকতে হবে বা ওকে থাকতে হবে। যদি কোনো কারণে এরকম যে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয়, যদিও তার হিমোগ্লোবিন ঠিক আছে, পার্শ্ব প্রেশার অক্সিজেন ঠিক আছে, তাহলেও কিন্তু আমার টিস্যু লেভেলে ইম্পেয়ার্ড অক্সিজেনেশন হবে, তাই না? সেটাকে আমরা বলছি ইসকেমিক অর স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া। ঠিক আছে, ডেফিনেশন দেখো, দিস ইজ ইনসাফিসিয়েন্ট টিস্যু অক্সিজেনেশন। সবই কিন্তু ইনসাফিসিয়েন্ট অক্সিজেশন টু দ্য টিস্যু লেভেল। হ্যাঁ, কারণ যখন অক্সিজেন যখন কমে যাচ্ছে এট দ্য টিস্যু লেভেল তাকে আমি বলছি হাইপোক্সিয়া। হ্যাঁ, কিন্তু যখন অক্সিজেন যখন কমে যাচ্ছে ইন দ্য ব্লাড তাকে আমি বলছি হাইপোক্সিয়ামিয়া। ঠিক আছে, এই দুইটা ডেফিনেশন তোমরা একটু ক্লিয়ার করো আর কি। তাহলে দেখো যে ইসকেমিক হাইপোক্সিয়াতে কি হচ্ছে, ইনসাফিসিয়েন্ট টিস্যু অক্সিজেনেশন অ্যারাইজিং ফ্রম আ ফেলিওর অফ পারফিউশন। ঠিক আছে, অলদো দ্য পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মাইট বি নর্মাল। তার মানে বোঝাচ্ছে যে এক্সাম্পল গুলো দেখো বোঝা যাবে। নাম্বার ওয়ান বলছে যে হার্ট ফেলিওর, এখানে সিসিএফ কিন্তু ক্রনিক হার্ট ফেলিওর না, সিসিএফ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। বুঝতে পেরেছো রাফিদ? সিসিএফ কিন্তু ক্রনিক কার্ডিয়াক ফেলিওর না, সিসিএফ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। ঠিক আছে, এগুলো ঠিক না, এখন ঠিক করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট তুমি মনে রাখো যে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওরে কি হয়, হার্ট ফেলিওরে হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না। যদি হার্টের কাজটা কি, হার্টের কাজ হচ্ছে যে টোটাল সিস্টেমিক হোক পালমোনারি সার্কুলেশন হোক, এখানে টোটাল যে সার্কিটটা আছে, টোটাল যে ক্লোজ সার্কিটটা আছে সেখানে ব্লাড ফ্লো এর ক্যাপাসিটি বা ব্লাড ফ্লো এর কোয়ালিটিটা মেনটেন করা। এখন যে হার্ট যদি ফেল করে তাহলে ব্লাড ফ্লোটা স্লাগিশ হয়ে যাচ্ছে, তাই না? ব্লাড ফ্লোটা মেনটেন হচ্ছে না। আলটিমেটলি যদি হিমোগ্লোবিনও থাকে নর্মাল, যদি পার্শ্ব প্রেশার অক্সিজেনও থাকে নর্মাল, তারপরে কিন্তু যেহেতু ব্লাড ফ্লোটা ইনঅ্যাডিকুয়েট বা ইন্টারাপ্টেড, এই জন্য কিন্তু অ্যাট দ্য লেভেল অফ টিস্যু লেভেলে কিন্তু অক্সিজেনটা হতে পারবে না, কারণ অক্সিজেন হিমোগ্লোবিনটা ক্যারি হচ্ছে না। ঠিক আছে, তাহলে নাম্বার ওয়ান কজ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর। তারপরে দেখো অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, হোয়াট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস? অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে যদি কোনো কারণে ব্লাড ভেসেলের মধ্যে, ব্লাড ভেসেলের ইন্টিমার মধ্যে যদি তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয় বা এখানে যদি কোনো অ্যাথেরোমা ফর্মেশন হয়। অ্যাথেরোমা বলতে কি বোঝাচ্ছে, সেখানে আমরা জানি যে সেখানে ট্রাইগ্লিসারাইড বা যদি লিপিড, ফ্যাট যদি ব্লাড ভেসেলের ইন্টিমাতে ইনার লেয়ারে যদি আস্তে আস্তে জমতে থাকে, যাদের মেদ ভরি আছে বা যাদের ব্লাডে কোলেস্টেরল বেশি, যাদের ব্লাডে ট্রাইগ্লিসারাইড বেশি বা লিপিড বেশি, ফ্যাট বেশি, সেই এক্সট্রা যে ফ্যাটটা ব্লাডে যে ফ্যাট বেড়ে গেলে সেই ফ্যাট গুলো বিভিন্ন ভেসেলের ভেসেলের ইন্টিমা বা ইনার লেয়ারে জমা হয়, তাকে আমি বলছি অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, এর তো স্বভাবতই যদি একটা পানির যদি পাইপ থাকে, পানির যদি লাইন থাকে, সেই পানির যে পাইপের ভিতরে যদি তোমার ময়লা জমে যায় বা আবর্জনা জমে যায়, তাহলে তো সেখান দিয়ে পানি যেতে পারে না, ঠিক না? আর আলটিমেটলি পানি যদি না যেতে পারে, তুমি যেখানে পানি পৌঁছাতে যাচ্ছ সেখানে পানি পৌঁছাবে না। এটা এক্সাম্পলটা অনেকটা এরকমই, যে যদি কোনো ব্লাড ভেসেলের ভিতরে যদি
ইনার লেয়ারে যদি তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস হয় বা লিপিড জমে যায়, তাহলে ডিস্ট্যান্ট যে টিস্যু বা অর্গানে ব্লাড সাপ্লাই ঠিকমতো হবে না। আলটিমেটলি কি হচ্ছে, হাইপোক্সিয়াই হচ্ছে, যদিও তার হিমোগ্লোবিন লেভেল নর্মাল, পার্শ্ব প্রেশার অক্সিজেন লেভেলটা নর্মাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এই এক্সাম্পল দিবে হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, ঠিক আছে। তারপরে আম, উম, তোমরা এই কার্ডিয়াক ফেলিওর দিবে আর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস দিবে, এই দুইটাই তোমরা দিবে। এম্বোলিজম দেখো, এম্বোলিজম জিনিসটা কি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে থ্রম্বো এম্বোলিজম। যদি কোনো কারণে হার্টে বা বডির কোনো জায়গায় যদি ব্লাড ক্লট ফর্মেশন হয়, সাধারণত আমাদের হার্টে ফর্মেশন, যদি হার্ট ঠিক মতো পাম্প করতে না পারে বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, বা হার্টের কোনো ওয়াল যদি ঠিক মতো কন্ট্রাক্ট না করে, সেখানে আস্তে আস্তে ব্লাডটা জমে 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 সে ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যায় ইনসাইড দ্য হার্ট। ঠিক আছে। যখন যে ইনসাইড দ্য হার্ট যেটা ক্লট ফর্মেশন হলো, ওটা আমরা বলবো যে থ্রম্বাস ফর্মেশন হলো, থ্রম্বাস। যখন ছুটে যায়, সেটা যখন মোবাইল হয়ে যায়, তখন মোবাইল হয়ে গিয়ে সে যখন হার্ট থেকে যখন সার্কুলেশনে আসে, সার্কুলেট হয়ে যখন একটা জায়গায় স্থির হয়, তাকে আমি বলবো এম্বোলিজম। হোয়াটএভার তোমার এটা এক্সাম্পল দিবে হচ্ছে যে হার্ট ফেলিয়ার, নাম্বার 2 হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, নাম্বার 3 হচ্ছে এম্বোলিজম। হিমোরেজ দেওয়ার প্রয়োজন আছে। নেক্সট যাও। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া এখানে কি হচ্ছে, যে এখানে কিন্তু দেখো, পার্শ্ব প্রেশার অক্সিজেন ঠিক আছে ইন দ্য ব্লাড, নাম্বার 2 হচ্ছে হিমোগ্লোবিন লেভেলও ঠিক আছে, ব্লাড ফ্লো ঠিক আছে। আলটিমেটলি কি হচ্ছে যে আম, তোমার অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটা ব্লাডে আসছে ঠিকভাবে, কোনো সমস্যা নেই, লাংস ঠিক আছে। তারপরে এয়ারের, অ্যাটমসফিয়ারিক এয়ারের যে কোয়ালিটি, সেখানে অক্সিজেনের লেভেলটাও ঠিক আছে। ব্লাডে আসলো, ব্লাডে সে ঠিক মতো হিমোগ্লোবিনের সাথেও সে বাইন্ড করলো, সিস্টেমিক সার্কুলেশনটাও ঠিক আছে, বা পালমোনারি বা সিস্টেম সার্কুলেশন ঠিক আছে, হিমোগ্লোবিনটা টিস্যু লেভেলেও যাচ্ছে, কিন্তু টিস্যু ইটসেলফ ক্যানট ইউটিলাইজ ইট। বুঝতে পেরেছো? ডিউ টু সাম ফ্যাক্টর, ডিউ টু সাম প্রবলেম, টিস্যু এই অক্সিজেনটা ইউটিলাইজ করতে পারছে না। যখন টিস্যু অক্সিজেন যখন ইউটিলাইজ করতে না পারে, তখন তুমি যতই তাকে অক্সিজেন দাও না কেন, সে কিন্তু এটা ইউজ না করার কারণে তার ব্রেথলেসনেস রয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। ডেফিনেশন দেখো যে insufficient tissue oxygenation in the face of normal oxygen delivery due to the failure of oxidative phosphorylation by the tissue। বুঝতে পেরেছো? মানে আমরা কি জানি যে আহ, তোমাদের তো বায়োকেমিস্ট্রি এই আইটেমটা হয়েছে, তাই না? টিস্যু মেটাবলিজম আইটেমটা হয়েছে, রাফিদ? জি স্যার, বায়োকেমিস্ট্রি সিলেবাস শেষ। আচ্ছা, বায়োকেমিস্ট্রি মোটামুটি হয়েছে। এখানে তো তোমরা দেখেছো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা তোমরা পড়েছো, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এটা কি তোমাদের কি মনে আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে হচ্ছে বোথ অক্সিডেশন হয় এবং ফসফোরাইলেশন হয়, মানে ফসফরাস এটিপি থেকে এটিপি উৎপাদন হয়, তাই না? তো এখানে যদি প্রবলেম থাকে, মানে যদিও ব্লাডে অক্সিজেন ঠিক আছে, হিমোগ্লোবিন ঠিক আছে, ব্লাড সার্কুলেশনটা ঠিক আছে, কিন্তু টিস্যু ক্যান নট ইউটিলাইজ দ্য অক্সিজেন। আলটিমেটলি অক্সিজেনটা টিস্যু পর্যন্ত গিয়ে কোনো লাভ হলো না, যেহেতু কি হচ্ছে এখানে টিস্যু বা সেলগুলো অক্সিজেন ইউটিলাইজ করতে পারছে না। যদি অক্সিজেন ইউটিলাইজ করতে না পারে, তাহলে কি হবে? এটিপি প্রোডাকশন হচ্ছে না, এটিপি প্রোডাকশন যদি না হয়, এনার্জি প্রোডাকশন হচ্ছে না, হাইপোক্সিয়া রয়ে যাচ্ছে। ঠিক না? নাম্বার ওয়ান দেখো, কজ দেখো, যে সায়ানাইড পয়জনিং, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে। সায়ানাইড পয়জন হলে কি হয়? আনকাপলিং রিয়াকশন হয়। আনকাপলিং রিয়াকশন মানে কি? আনকাপলিং রিয়াকশন হচ্ছে যে তোমার এখানে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, একদিকে হচ্ছে অক্সিডেশন, আরেকদিকে হচ্ছে ফসফোরাইলেশন। ঠিক আছে। হ্যাঁ, অক্সিডেশন হচ্ছে কিন্তু ফসফোরাইলেশন হচ্ছে না, বা ফসফোরাইলেশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে না, এটাকে বলে আনকাপলিং রিয়াকশন। ঠিক আছে। কেন হচ্ছে? ডিউ টু সায়ানাইড পয়জনিং। একটাই মনে রাখো, জাস্ট একটাই মনে রাখো যে সায়ানাইড পয়জনিং। ঠিক আছে। তাহলে আমরা একটু সামারাইজ করি এখন পর্যন্ত যা পড়া হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন থেকে যতটুকু ডিসকাস হলো আমরা একটু শুনি। সেটা হচ্ছে যে আমরা
আমরা তিনটা ডেফিনেশন বলেছিলাম হাইপোক্সিয়া, সেটা হচ্ছে ইম্পেয়ার্ড অক্সিজেশন টু দ্য টিস্যু লেভেল, সেটা হচ্ছে হাইপোক্সিয়া। যখন ব্লাডে অক্সিজেন কমে যাবে সেটাকে আমরা বলছি হাইপোক্সিমিয়া, নট হাইপোক্সিয়া, হাইপোক্সিমিয়া। থার্ড আমরা বলেছিলাম যে যখন ব্লাডে অক্সিজেন একেবারে থাকবে না তাকে আমরা বলছিলাম অ্যানক্সিয়া, ঠিক না? এই তিনটা ডেফিনেশন। আর হচ্ছে যে আমরা টাইপস অফ হাইপোক্সিয়া বলেছিলাম 4 টাইপস। হাইপোক্সিক হাইপোক্সিয়া, যেখানে হচ্ছে যে তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাচ্ছে ইন দ্য ব্লাড ডিউ টু যদি কোনো লাংসে কোনো প্রবলেম হয় বা অ্যাটমসফেরিক যে এয়ার সেখানে যদি তোমার অক্সিজেন কমে যায়, হ্যাঁ, তাহলে আবার আলটিমেটলি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য ব্লাড, ব্লাডে হুম পার্শ্ব অক্সিজেন যদি কমে যায় তাহলে কিন্তু টিস্যু লেভেলেও অক্সিজেন কমে যাবে, যদিও তার হিমোগ্লোবিন নর্মাল, যদিও তার ব্লাড সার্কুলেশন নর্মাল, যদিও টিস্যুর অক্সিজেন ইউজিং ক্যাপাসিটি বা অক্সিজেন ইউজ করার ক্যাপাসিটি নর্মাল, তারপর হাইপোক্সিয়া হচ্ছে। এটা ছিল হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়া। নাম্বার 2 ছিল হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া, যদিও পার্শ্ব প্রেশার অক্সিজেন ইন দ্য ব্লাড নর্মাল, যদিও অক্সিজেন হিমোগ্লোবিন ক্যারিং ক্যাপাসিটি ঠিক আছে, মানে সার্কুলেশনটা ইনট্যাক্ট এবং টিস্যু অক্সিজেন ইউটিলাইজ করতে পারবে, কিন্তু হিমোগ্লোবিনের প্রবলেমের কারণে আমার টিস্যুতে গিয়ে হাইপোক্সিয়া হচ্ছে। এটা 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 বলেছি আমরা অ্যানিমিক হাইপোক্সিয়া, তাই না? নাম্বার 3 আমরা বলেছি হচ্ছে ব্লাড সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, মানে ব্লাড হিমোগ্লোবিন ঠিক মতো ডিস্ট্রিবিউট হচ্ছে না, যদিও পার্শ্ব প্রেশার অক্সিজেন নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, টিস্যুও সে অক্সিজেন ইউটিলাইজ করতে পারছে, কিন্তু ব্লাড ফ্লোর অ্যাবনর্মালিটির কারণে আমার টিস্যুতে হাইপোক্সিয়া হচ্ছে। এটাকে আমি বলছি স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া অর ইসকেমিক হাইপোক্সিয়া। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমরা বলেছি যে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, সেটা হচ্ছে যে সবই ঠিক আছে। আচ্ছা, এখন ইফেক্ট অফ হাইপোক্সিয়া, এটা তোমাদের শর্ট নোট আসতে পারে, ধরতে পারে তোমাদের, তাই না? ইফেক্ট অফ হাইপোক্সিয়া আমি বলতে চাচ্ছি সিস্টেম ওয়াইজ দেখো, যে যদি টিস্যু যদি অক্সিজেন ইউটিলাইজ করতে না পারে তাহলে কি হবে আলটিমেটলি। স্বভাবতই যে যে অর্গানের টিস্যু বা যে সিস্টেমের টিস্যু বা লোকেশনের টিস্যু এফেক্টেড, সেই লোকেশন অনুযায়ী তার সিমটম হবে। যেমন যদি সিএনএস, সিএনএস এর মানে নার্ভ সেল যদি অক্সিজেন যদি অক্সিজেন ইউটিলাইজ করতে না পারে, বা নার্ভ সেলে যদি হাইপোক্সিয়া হয় বা নার্ভাস সিস্টেমে যদি হাইপোক্সিয়া হয়, তাহলে কি হবে দেখো, তার হেডেক হবে, ড্রাউজিনেস হবে, ইম্পেয়ার্ড জাজমেন্ট হবে, সে ঠিকমতো জাজ করতে পারবে না, এক্সাইটমেন্ট হতে পারে, তারপর ডাল্ড পেইন সেন্সিটিভিটি, সে তাকে ব্যথা দিচ্ছে সে ব্যথা বুঝতে পারছে না, ইভেন ইট মে লিড টু ডেথ, ঠিক না? তাহলে এগুলো খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করবে। তার হেডেক হতে পারে, ব্লাড ভিশন হতে পারে, ড্রাউজিনেস হতে পারে, ইরিটেবিলিটি হতে পারে, ইম্পেয়ার জাজমেন্ট হতে পারে, এক্সাইটমেন্ট হতে পারে, হ্যাঁ, ডাল পেইন সেন্সিটিভিটি হতে পারে, ডেথ হতে পারে। তারপর দেখো রেসপিরেটরি সিস্টেমে স্বভাবতই কি হবে, ইনক্রিজ রেসপিরেটরি রেট। রেসপিরেটরি সিস্টেমে যে কোনো ইনসাল্ট হলে ফার্স্টে যেটা হবে ইনক্রিজ রেসপিরেটরি রেট, যে কোনো ইনসাল্ট, হ্যাঁ। তারপরে আলটিমেটলি যখন সে কম্পেনসেট করতে পারবে না তখন রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যাবে, দেখো। তারপরে রেসপিরেটরি স্টিমুলেশন হবে, হ্যাঁ, ট্যাকিপনিয়া হবে, ডিসনিয়া হবে, জানি আমরা। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হবে, সেম, সেই হাইপোক্সিয়াকে কম্পেনসেট করার জন্য হার্ট রেট বেড়ে যাবে, ইনক্রিজ ইন হার্ট রেট, প্রেশার বেড়ে যাবে, হাইপারটেনশন। হ্যাঁ, যখন হাইপোক্সিয়া হবে তখন সাইনোসিসটা আমরা পরে পড়বো, সাইনোসিসটা মাথায় রাখো, তোমাদের বুঝাবো। ভ্যাসো ডাইরেকশন হবে, তাই না? আর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে যখন হাইপোক্সিয়া হবে তখন নাউসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া হবে। হ্যাঁ, এগুলো খুব আর্লি টাইম, বাবা রেখে রেখে দাও। হ্যাঁ, তাহলে নেক্সট স্লাইডে যাও। আচ্ছা, ঠিক আছে। এই দেখো ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি, ভেরি ইম্পর্টেন্ট। এখন অক্সিজেন থেরাপি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আস, বিকজ আমরা তো হাইপোক্সিয়া জানলাম যে ভাই এই কারণে আমার হাইপোক্সিয়া হলো, তো জেনে তো লাভ নেই। আমি যদি পেশেন্টকে যদি ট্রিটমেন্ট না দিতে পারি, আমি তার যে ব্রেথলেসটাকে যদি কারেকশন করতে না পারি, তাহলে হাইপোক্সিয়াকে যদি আমি কারেকশন করতে না পারি, হ্যাঁ, কম্পালসরি তাকে যদি ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে লাভ নেই। এখন আমাকে বুঝতে হবে যে আমার যে 4 টাইপস অফ হাইপোক্সিয়া, এখানে আমি যদি এক্সটার্নাল কোনো সোর্স থেকে তাকে যদি আমি অক্সিজেন দেই বা অক্সিজেন থেরাপি দিই, অক্সিজেন থেরাপি বলতে বোঝাচ্ছে যে এই হাইপোক্সিক পেশেন্টকে দিয়ে, যে আমি অক্সিজেন দিয়ে তাকে যে ট্রিট করছি, একটা ব্রেথলেসনেস হচ্ছে একটা পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তাকে যে আমি অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, এটাকে বলা হয় অক্সিজেন থেরাপি। ওকে, যেমন আমরা বলি ফিজিওথেরাপি,
তাই না? তাকে কিছু আমরা ব্যায়াম শিখিয়ে দিই, ব্যায়াম করাই। হ্যাঁ? একইভাবে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট করাটাকে বলছি অক্সিজেন থেরাপি। আমাদের এখন যে আমরা 4 টাইপস অফ হাইপোক্সিয়া, আমরা বেসিক মেকানিজম কিন্তু আমরা জানি যে কোন হাইপোক্সিয়া কোন কারণে হচ্ছে। ঠিক না? তো আমার এখন যেটা মাথায় রাখতে হবে যে এই ৪ ধরনের পেশেন্টকে কাকে অক্সিজেন দিলে তার কাজ করবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই। একটা পেশেন্টের দেখবা তোমরা আমরা ওয়ার্ডে দেখি সব পেশেন্টকেই অক্সিজেন দেওয়া হয়। তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার আমরা তো দেখি যে সব পেশেন্টকেই যার হাইপোক্সিয়া হচ্ছে সব পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়। তাহলে এই প্রশ্নটা কেন করলেন যে বা এটা নিয়ে আমরা ডিসকাশন কেন করব যে কাকে আমি অক্সিজেন থেরাপি দিব না, এটা তোমাদের বুঝতে হবে সব পেশেন্টকে অক্সিজেন দিয়ে লাভ নেই, ঠিক না? আমরা ওয়ার্ডে সব পেশেন্টকেই অক্সিজেন দিই, কিন্তু ওয়ার্ডে অক্সিজেন দেওয়ার মতো পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, যে এই পেশেন্ট অক্সিজেন দিয়ে লাভ। লাইক একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, একটা পেশেন্ট একটা পেশেন্টের কোনো কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে বা স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া হয়েছে, তাই না? বা একটা পেশেন্টের হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হয়েছে। এখন হিস্টোটক্সিক হাইপোক্সিয়া মানে কি? যে তার ব্লাডে পার্শ্বের প্রেশার অক্সিজেন ঠিক আছে, তার হিমোগ্লোবিন ঠিক আছে, তার ব্লাড সার্কুলেশন ঠিক আছে, সেই হিমোগ্লোবিনটাকে ব্লাড নিয়ে যাচ্ছে অ্যাট দ্য টিস্যু লেভেলে, সবই ঠিক আছে, কিন্তু টিস্যু ক্যান নট ইউজ দ্য অক্সিজেন। এটাই হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। সো তুমি যতই বাহির থেকে তুমি যতই অক্সিজেন দাও না কেন, সেখানে কিন্তু বাইরে থেকে অক্সিজেন দিচ্ছ, ব্লাডে পাশের পাশে অক্সিজেন বেড়ে যাচ্ছে, হিমোগ্লোবিনের সাথে বেশি বেশি অক্সিজেন বাইন্ড করছে যদি হিমোগ্লোবিন ফ্রি থাকে, এবং ওই অক্সিজেনটা সে ঠিক মতো ব্লাড হিমোগ্লোবিনটাকে নিয়েও যাচ্ছে অ্যাট দ্য টিস্যু লেভেল, কিন্তু টিস্যু ক্যান নট ইউজ ইট। সো এখানে কিন্তু অক্সিজেন থেরাপি দিয়ে লাভ নেই। সো একজন সায়ানাইড পয়জনিং এর পেশেন্ট যদি তোমার কাছে আসে বা আমার কাছে আসে, তাহলে কিন্তু তাকে কিন্তু তুমি যতই অক্সিজেন দাও মাস্ক দিয়ে, নেজাল ক্যানুলা দিয়ে, তার কিন্তু লাভ নেই। আমি এটাই বলতে চাচ্ছি, এই পেশেন্ট গুলো কিন্তু অক্সিজেন দিয়ে লাভ নেই। হ্যাঁ, তবে কাকে অক্সিজেন দিয়ে লাভ আছে, লাইক নাম্বার ওয়ান যে আমরা এক্সাম্পল বলেছি, এটা হচ্ছে হাইপোক্সিয়া। এখানে কিন্তু অক্সিজেন থেরাপি 100% ইফেক্টিভ। ওয়াই বিকজ আমি কজ কি বলেছিলাম দেখো, এখানে পেশেন্ট ক্যান নট টেক দ্য অক্সিজেন প্রপারলি, এটা হচ্ছে মেইন। ঠিক আছে? এটার কারণ হতে পারে তার লাংসে কোনো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি বাইরে থেকে অক্সিজেন দেওয়া, হতে পারে সেই লাংসের প্রবলেমটা সে ওভারকাম করে ব্লাডে অক্সিজেন চলে আসতে পারে। আরেকটা কারণ হতে পারে আমরা যদি হাই অ্যালটিটিউডে উঠি বা যেখানে অক্সিজেন লেভেলটাই কম, এখন তুমি যদি তাকে বাইরে থেকে অক্সিজেন দাও, সে তো অক্সিজেন পেয়ে যাবে। অক্সিজেন পেয়ে গেলে তার ব্লাডে তোমার অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে, পাশাপাশি বেড়ে যাবে। আর হিমোগ্লোবিন তো অক্সিজেন নেওয়ার জন্য তো উন্মুখ হয়ে বসে আছে, ঠিক না? তখন সে কি করবে, সে অক্সিজেনটাকে নিয়ে নেবে, সে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে টিস্যু লেভেল অক্সিজেন দিয়ে অক্সিজেশন হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে দেখো যে হাইপোক্সিয়াতে কি হচ্ছে, 100% ইফেক্টিভ। ঠিক আছে, এক্সেপ্টটা কি শান্ট। হ্যাঁ, কারণ শান্ট একটা কথা ছিল। শান্ট কি ছিল, যে আর্টারি থেকে সরাসরি ভেইনে যদি ব্লাড চলে যায়, সেখানে দিস ইজ বাইপাসিং শান্টিং দ্য ক্যাপিলারি সিস্টেম। তো তোমার এখানে তুমি অক্সিজেন দিচ্ছ, তুমি আর্টারিতে তুমি আর্টারিতে তুমি অক্সিজেন লেভেলটা বাড়ালে, কিন্তু আলটিমেটলি ক্যাপিলারি থেকে বাইপাস করে সে ভেনে চলে যাচ্ছে। তো ক্যাপিলারিতে তো অক্সিজেনটা যেতে পারছে না। তো ক্যাপিলারি যদি না যায়, ক্যাপিলারি কি ছিল, এক্সচেঞ্জ ভেসেল ছিল। ক্যাপিলারিতে যদি ব্লাডটা না যায়, আলটিমেটলি টিস্যু বা অর্গান অক্সিজেন পাবে না, তাই না? তাহলে শান্ট হচ্ছে একটা এক্সেপশন, যেখানে যেটা হচ্ছে শান্ট ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপোক্সিয়া, বাট হিয়ার দ্য অক্সিজেন থেরাপি উইল নট বি ইফেক্টিভ। ওকে, বোঝা যাচ্ছে কেন? ইফটি বুঝতে পেরেছো কেন এটা হচ্ছে? জি স্যার, হ্যাঁ। জি স্যার। বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, তাহলে হাইপোক্সিয়াতে অক্সিজেন থেরাপি 100% ইফেক্টিভ এক্সেপ্ট শান্ট। আচ্ছা, হ্যাঁ। নাম্বার টু হচ্ছে অ্যানিমিক হাইপোক্সিয়া। ঠিক আছে? অ্যানিমিক অ্যানিমিক হাইপোক্সিয়াতে কি হচ্ছে, আমি এখানে বলেছি যে অ্যানিমিক হাইপোক্সিয়া এবং স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়াতে, হ্যাঁ, এর ইফেক্টিভনেস আছে লিমিটেড কেন আমি বলছি, কারণ 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 হচ্ছে একটাই, যে আমরা জানি যে অ্যানিমিক হাইপোক্সিয়াতে প্রবলেম উইথ দ্য হিমোগ্লোবিন থাকে। তাহলে এখানে আমি নাম্বার ওয়ান বলেছিলাম যে হাইপোক্সিয়াতে অক্সিজেন ইজ 100% ইফেক্টিভ, ঠিক না? নাম্বার টু ছিল যে অ্যানিমিক হাইপোক্সিয়াতে আমি বলেছিলাম যে যেহেতু কিছু অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড না করেও ট্রান্সপোর্ট হয় ইন দ্য ব্লাড ইন দ্য ডিজলভ স্টেট, তুমি যদি এক্সটার্নাল সোর্স থেকে ফোর্সফুলি অক্সিজেন দাও, তাহলে কিন্তু কিছু
তাহলে হচ্ছে অক্সিজেন থেরাপি ফার্স্টের অপশন ছিল হচ্ছে হাইপোক্সিয়াতে 100% ইফেক্টিভ এক্সেপ্ট শান্ট, ঠিক আছে। আর অ্যানিমিক হাইপোক্সিয়াতে এর ইফেক্টিভনেস হবে লিমিটেড, কারণ হচ্ছে আমরা জানি যে হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন রূপে 97% বাইন্ড হয়। সো হিমোগ্লোবিনে যদি প্রবলেম থাকে তাহলে অক্সিহিমোগ্লোবিনের যে ফর্মটা সেটা তোমার অক্সিজেন ক্যারি করতে পারছে না, কিন্তু বাকি যে 3 to 5%, বাকি যে 3% অক্সিজেন যেটা আমার ডিজলভ স্টেটে সেটা ক্যারি হচ্ছিল, সে কিন্তু ইফেক্টিভ। ওই বাকি যে 3% দিয়ে সে কিছু কম্পেনসেট করার চেষ্টা করবে তুমি যদি অক্সিজেন থেরাপি বাইরে থেকে দাও, ঠিক আছে। ইফরিত বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই জন্য অ্যানিমিক হাইপোক্সিয়াতে বলেছি যে এর ইফেক্টিভনেস হচ্ছে লিমিটেড। হ্যাঁ, আর আমরা জানি যে অ্যানিমিয়া পেশেন্টের অক্সিজেন দিলে কিছু ইফেক্টিভনেস পাওয়া যায় বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেওয়া হয়, ঠিক না। আর থার্ড দেখো যে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া তো আমরা মাঝে মাঝে কি দিই, আমরা মাঝে মাঝে কিন্তু অক্সিজেন থেরাপি দেই। যেমন স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়ার একটা এক্সাম্পল হতে পারে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক না। একটা এক্সাম্পল হতে পারে স্ট্রোক, ঠিক না। এখানে অক্সিজেন তুমি বলতে পারো স্যার এখানে তো ব্লাড সাপ্লাই তো স্যার হচ্ছে না, বা এখানে তো স্যার ব্লাড আমি যতই অক্সিজেন দেই না কেন হিমোগ্লোবিনের সাথে সে বাইন্ড করবে অক্সিজেনটা, কিন্তু হিমোগ্লোবিন তো আমার যে টিস্যু লেভেলে তো পৌঁছাতে পারছে না, কারণ আমার ব্লাড সার্কুলেশনটা হ্যাম্পার। তাহলে তোমার কোশ্চেন আসতে পারে যে এখানে কিভাবে আমার স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়াতে অক্সিজেন থেরাপি লিমিটেড ইফেক্টিভনেস আছে। আমার আমার যেটা আনসার হচ্ছে যে যদি কোনো জায়গায় টিস্যু লেভেলে বা অর্গানে যদি একদম কমপ্লিট অবস্ট্রাকশন হয় সেখানে কাজ করবে না, কিন্তু যদি পার্শিয়াল অবস্ট্রাকশন হয় লাইক হচ্ছে একটা অ্যানজাইনার পেশেন্ট, একটা এমআই এর পেশেন্ট, একটা স্ট্রোকের পেশেন্ট, সেখানে কিন্তু একদম কমপ্লিট অক্লুশন অফ দ্য ভেসেল অনেক সময় হয় না। আমি যেটা বলছিলাম যে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া যদি স্ট্যাগন্যান্ট স্ট্যাসিস বা অবস্ট্রাকশন যদি 100% হয়ে যায় সেখানে আর অক্সিজেন থেরাপি দিয়ে লাভ নেই। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে ক্লিনিক্যাল প্র্যাকটিস আমরা দেখি যে স্ট্রোক হয় কেন, যে সেরিব্রাল সার্কুলেশনে অ্যাথেরোস্ক্লেরোসিস বা অবস্ট্রাকশন হয় সেটা পার্শিয়াল অবস্ট্রাকশন হয়। হ্যাঁ, মানে আমার যতটুকু ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হচ্ছে না বলেই কিন্তু আমার ইসকেমিয়া হচ্ছে ডিস্টাল অর্গানে। কিন্তু সেখানে যদি পার্শিয়াল যদি ফুল অবস্ট্রাকশন না হয়, যদি পার্শিয়াল অবস্ট্রাকশন হয় বা পার্শিয়াল ইম্পেয়ারমেন্ট হয়, সেখানে যদি তুমি অক্সিজেন দাও যতটুকু ভেসেলের ক্যালিবার ইন্ট্যাক্টনেস আছে বা যতটুকু দিয়ে অল্প পরিমাণ যে ব্লাড যে যাচ্ছে, হ্যাঁ ওই ব্লাড দিয়ে যতটুকু পারা যায় অক্সিজেন সে টিস্যু লেভেলে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এখানে স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়াতে কিন্তু আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু আমরা অক্সিজেন থেরাপি দিয়ে কিছুটা ইফেক্টিভনেস পাই, ঠিক আছে। কিন্তু ইন কেস অফ হিস্টোটক্সিক হাইপোক্সিয়া নো রোল, সেখানে তুমি অক্সিজেন তাকে পেশেন্টকে খাইয়ে খাইয়ে তুমি যদি যতই খাও না কেন বা অক্সিজেন দাও না কেন, তাকে কিন্তু তোমার কোনো রোল নেই। অতএব আমার ফার্স্ট এবং লাস্ট এই দুইটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের ধরা হবে যে হাইপোক্সিয়াতে কি হয়, তোমাদের ভাইবার টেবিলে 100% ইফেক্টিভ এক্সেপ্ট শান্ট। তোমাদের নেক্সট কোশ্চেনটা হবে হোয়াট ডু ইউ মিন বাই শান্ট। তখন আমি তোমাদের যে এক্সাম্পলটা বললাম সেইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে শান্ট হচ্ছে এটা, এখানে অক্সিজেন দিয়েও কোনো লাভ নেই, কারণ আলটিমেটলি ইট ইজ বাইপাসিং দ্য ক্যাপিলারি সার্কুলেশন হুইচ ইজ দ্য এক্সচেঞ্জ এরিয়া। অতএব এখানে অক্সিজেন দিয়ে লাভ নেই। আর লাস্টে হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, এখানে যতই অক্সিজেন দাও না কেন সেখানে যেহেতু অক্সিজেন ইউটিলাইজ করতে পারছে না, অতএব আমার এখানে অক্সিজেন থেরাপি দিয়ে লাভ নেই।